নমস্কার, ক্যামেলিয়ার কুঞ্জছায়া থেকে আমি প্রিয়াঙ্কা আপনাদের স্বাগতম জানাই। কখনো কখনো জীবনে এমন সমস্যা আসে, এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের একেবারে ভেঙে ছুঁড়ে দেয়, আর আমরা জীবনের কাছে হার স্বীকার করে নিতে থাকি। দুঃখে ব্যথিত হয়ে নিজেকেই নিজে দোষারোপ করতে থাকি। সমস্যায় জীবন ভরে ওঠে, কিন্তু তার থেকে বেরিয়ে আসার কোনো পথ আমরা খুঁজে পাই না। না কেউ আমাদের দুঃখগুলোকে বুঝতে চেষ্টা করে না, আর না আমরা আমাদের কষ্টগুলো কাউকে বুঝাতে পারি। মনে মনে ভিতর থেকে অসহায় হয়ে পড়ি। মানুষ যখন অসহায় হয়ে পড়ে তখন সে বুঝে উঠতে পারে না তার তখন কি করণীয়। সমস্ত দিক থেকে যেন ঘিরে ধরে অন্ধকারের একরাশ কালো ছায়া, আর তখনই প্রয়োজন হয় প্রেরণামূলক কিছু নীতি, যুক্তি ও পরামর্শের। আজ আমরা এমন একটি ছোট মোটিভেশনাল স্টোরি আপনাদের সাথে শেয়ার করব, যেটা হয়তো কারোর সমস্যা দূর করার নতুন পথ বলে দেবে, আপনাদের কারোর মনের সকল কষ্ট দূর করে জীবনকে সহজ করে তুলতে সাহায্য করবে। ক্যামেলিয়ার কুঞ্জছায়ায় আজকের এই গল্পের মাধ্যমে। আজকের গল্প অমিত তার গুণ। গল্পের লেখক তাপসবাবু, গল্প পাঠে উচ্ছিষ্মান বণিক, অমিতের চরিত্রে পলাশ, শম্পা ম্যামের চরিত্রে গার্গী ভট্টাচার্য। আসুন শুরু করা যাক। লেখাপড়ায় খুব ভালো ছিল অমিত। ভালো ফলের সাথেই MBA কমপ্লিট করে অনেক বড় বড় কোম্পানিতে সে ইন্টারভিউ দিয়েছে, কিন্তু সফলতা হাতে আসেনি। তার কারণ অবশ্য জন্মগত এক বৈশিষ্ট্যের জন্যেই। আসলে সে কথা বলতে গেলে তোতলায়। সাবলীল কথার ছন্দে এটা প্রকটভাবে তাকে বাধা দেয়। এটা তো আর বদলানো যাবে না, মানতে হবে। আর এই কারণের জন্যে সে যতগুলো ইন্টারভিউ দিয়েছে প্রত্যেকটাতেই হাতে উঠে এসছে হতাশা। তবুও সে হাল ছাড়েনি, ইন্টারভিউ পর ইন্টারভিউ দিয়েই গেছে। আসলে এই অসফলতা তাকে জেদ চাপিয়ে দিয়েছিল। সে চাকরি করে নিজের পায়ে দাঁড়াবেই। অমিতের অবশ্য একটা বিশেষ গুণও ছিল, সে ভালো ছবি আঁকতে পারত। কোনো কিছু একবার দেখেই সে চিত্রপট তার স্মৃতিতে ধরা পড়ে যেত। এবার সে ভাবনা আর নিজের তুলিকে ছড়িয়ে সেই স্মৃতিটাকে কাগজের রূপ দিতে পারত। এটা সে এই চাকরির পেছনে দৌড়বার অবসরে করত। এটা তার ভালো লাগে, আর এই ভালো লাগা থেকেই সে ছবি আঁকত। কিছুদিন পর হঠাৎ খবরের কাগজে একটা খবর দেখে সে বিশেষভাবে আকৃষ্ট হল। খবরে লেখা রয়েছে, বিশেষ দক্ষতার একজন কর্মী চাই, মাইনে প্রচুর। বিশদে জানতে হলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করুন। খবরের নিচে ছোট্ট একটি অফিসের ঠিকানা। অমিত ঠিকানাটা কাগজে লিখে নিল চটপট করে। সে ঠিক করল আগামীকাল যাবে সেই অফিসে। আসলে তার মনেও জানার কৌতূহল হচ্ছিল যে এই বিশেষ দক্ষতাটা কি কাজের জন্য এরা লোক নিচ্ছে। অমিতের অবশ্যই স্বভাবটা ছোট থেকেই আছে। কোনো কিছু কৌতূহল জাগলে সেটা সে পুরো জেনে তবেই ছাড়ে। তবে এক্ষেত্রে তাকে কৌতূহল দমিয়ে রাখতে একদিন ধৈর্য ধরতে হবে, কারণ আগামীকাল সে যাবে অফিসে। আস্তে আস্তে সময় এগিয়ে চলে। যথারীতি নির্দিষ্ট দিনে অমিত হাজির হলো সেই অফিসে। বেশ লোকজন গিজগিজ করছে, ইন্টারভিউ চলছে। অমিতের নাম ডাকবে দুজনের পরে। অমিতের বুক ঠিপ ঠিপ করছে। এর আগে সে অনেক ইন্টারভিউ দিয়েছে, কিন্তু এমন কখনো হয়নি। আসলে ভয়ের কারণও একটা আছে, কারণ সে জানে না যে ইন্টারভিউ ঘরের ও প্রান্তে কি বিষয়ে প্রশ্ন করা হচ্ছে। কাজের তার বড় দরকার, সংসারের অভাব দেখে সেরকম ছুটে এসছে। অ্যাডভার্টাইজমেন্টে কি কাজ করতে হবে এসব কিছু উল্লেখ ছিল না। তাই যদি এমন কোনো কাজ বলে যেটা সে জানে না, তবে এতদূর তার আশাটাই বিফল হয়ে যাবে। যাই হোক, তার নাম ডাকা হলো। অমিত এগিয়ে চলল ইন্টারভিউ রুমের দিকে। ঘরে ঢুকে সে অবাক হয়ে গেল। আরে এ তো লেডি বস। লম্বা লম্বা চুল, কোঁচকানো, মুখে লাল লিপস্টিক, চোখে কাজলের বর্ণচ্ছটা, পরনে জিন্স শার্ট। অমিতকে তিনি বসতে বললেন। অমিত বসল মুখোমুখি। মেয়েটাকে দেখে অমিতের ভীষণ ভালো লাগলো।
তার ভয়গুলো যেন দূর হয়ে গেল। প্রাথমিক দিকে কিছু ঠিকানা পরিচয়, কাজের অভিজ্ঞতা, যোগ্যতা এসব প্রশ্নের আদান প্রদান চলল। অমিত সব গুছিয়ে বুঝে শুনে উত্তর দিল, যথেষ্ট ভদ্রতার সঙ্গে। এইবার হঠাৎ মেয়েটি বলল, আচ্ছা, আপনি ছবি আঁকতে পারেন? মানে আর্টস ড্রয়িং, ওই আর কি। অমিত মাথা নেড়ে বলল, হ্যাঁ। আসলে আমাদের কোম্পানিতে একজন ভালো আর্টিস্ট লাগবে। আপনার কাজ হবে তখনই যখন আমরা কোনো প্রজেক্টের টেন্ডার পাবো। তখন সেই প্রজেক্ট কোথায় হবে তার জন্য আপনাকে সাইট ভিজিটে যেতে হবে এবং সেখানে প্রজেক্ট কিভাবে হবে তার একটা ছবি আগেভাগেই বানাতে হবে। আপনার সঙ্গে একজন ইঞ্জিনিয়ার যাবে, সে আপনাকে মোটামুটি প্রজেক্টের ড্রয়িং কেমন হবে সেটার নির্দেশনা দিয়ে দেবে। আপনি শুধু সেই নির্দেশ মতো কাজ করবেন। প্রতিটি ছবি আঁকার সময় পাবেন 2 দিন। তৃতীয় দিনে ছবি এনে আমাকে দেখাবেন। স্যাংশন হলে অ্যাপ্রুভাল পাবো আমরা। তাহলে মোটামুটি বুঝে গেলেন আপনার কাজ। এর আগে বেশ কিছু লোককে এ পদে নিয়েছিলাম, কিন্তু তাদের আঁকা বা কেউ কেউ নির্দেশ মতো ভালো আঁকতে পারেনি, তাই নতুন করে এই ইন্টারভিউ নিচ্ছি। আপনার এক্সপেকটেশন কি? অমিত ভাবল, ঘরের যা অবস্থা তাতে কত আর চাওয়া যায়। যদি বেশি চাইলে আবার সে কাজটাই হারায়। তাই বুদ্ধি করে সে বলল, আপনি যা দেবেন তাই নেব। মেয়েটা বলল, আপনার এই সততা আমার খুব ভালো লাগলো। আপনার কোয়ালিফিকেশন যা দেখলাম খুব ভালো। আমি আপনাকে মাসিক 60,000 বেতনে জয়েন করাচ্ছি, পরে ইনক্রিমেন্ট হয়ে যাবে। আপনি 1 নম্বর ডেস্কে চলে যান। ওখান থেকে রমা নামে যে মেয়েটি আছে, আপনার জয়েনিং লেটারটা তার কাছ থেকে নিয়ে নিন। আপনি কাল থেকে আসতে পারেন। অমিত মনে মনে ভাবে, এ সব যেন স্বপ্ন। এত সহজে এত বেশি মাইনের চাকরি সে পেয়ে যাবে সে কখনো ভাবতে পারেনি। চেয়ার ছেড়ে ওঠার সময় সে বলল, ধন্যবাদ ম্যাম। আর কাজটাও তার জানার সাধ্যের মধ্যেই পড়ে। তখন অপর প্রান্ত থেকে মেয়েটা তাকে বলল, আমাকে ম্যাম বলবেন না, আমার নাম শম্পা। আমাকে সবাই মিস শম্পা বলে ডাকে, তবে আপনি আমাকে শম্পা বলে ডাকবেন। মেয়েটার মুখে একটা সুন্দর হাসি যেন লুকিয়ে ফুটে উঠল। অমিত সেই হাসির মধ্যে ডুবে গেল। অমিত বাড়ি ফিরে এলো খুশি মনে। এসেই মাকে জড়িয়ে ধরল। তারপর কতকটা মাকে কোলে তুলে ঘুরিয়ে বলতে থাকলো, মা, আমি চাকরি পেয়ে গেছি। অমিতের মায়ের মুখ খুশিতে ভরে উঠল। সেদিনটা বেশ আনন্দ মজা করে কেটে গেল। পরের দিন নির্দিষ্ট সময় অমিত অফিসে গেল। একটা ডেস্ক তাকে দেখিয়ে দেওয়া হলো। সে সেখানে গিয়ে বসল। তারপর হাই হিল জুতোর আওয়াজ তুলে অফিসে গটমট করে নিজের চেম্বারে এগোতে লাগলেন শম্পা ম্যাম। অমিত তাকে দেখে উঠে দাঁড়ালো। গুড মর্নিং ম্যাম। শম্পা ম্যাডাম বলল, নো ম্যাম, জাস্ট শম্পা। বলে একটা হাসির ঝলক দেখিয়ে তিনি চলে গেলেন। কিছুক্ষণ পর শম্পা ম্যাডামের ঘর থেকে ডাক পড়ল অমিতের। অমিত গেল। সে ঘরে ঢুকতেই শম্পা ম্যাডাম বলল, একজন ক্লায়েন্ট আসছেন, ওদের সঙ্গে একটা মিটিং করব। এরা আমাদের একটা প্রজেক্টে টেন্ডার দেবে, প্রপোজাল ভালো লাগলে অ্যাকসেপ্ট করব। এখন আপনি যান, পরে ডেকে নেব। এসব শুনে অমিত বেরিয়ে এলো। আধ ঘন্টা কেটে যাওয়ার পর হঠাৎ অফিসে ঢুকলেন একজন মারোয়ারি ভদ্রলোক। সে সোজা ম্যাডামের চেম্বারের দিকে চলে গেল। অমিত বুঝল এই বোধহয় সে ক্লায়েন্ট। তার বেশ কিছুক্ষণ পর শম্পা ম্যাডামের ঘর থেকে কল পেল অমিত। অমিত আবার গেল ম্যামের ঘরে। শম্পা ম্যাডাম তার সাথে পরিচয় করিয়ে দিয়ে বলল, ইনি জীবনলাল মেহতা আছেন। ইনি আমাদের নতুন ক্লায়েন্ট। আপনাকে এনার সঙ্গে সাইট ভিজিট করতে যেতে হবে। আপনার সঙ্গে একজন ইঞ্জিনিয়ার যাবেন। তার নির্দেশনা মেনে শিবাজীনগরে একটা নতুন কোম্পানি হবে। তার স্ট্রাকচারের স্কেচ আঁকবেন, এনাকে দেখাবেন, তারপর আমার এখানে আসবেন। আজ এই আপনার কাজ, বুঝে গেলেন? তারপর তিনি মেহতাব বাবুর দিকে তাকিয়ে বললেন, ইনি আমাদের কোম্পানির নতুন প্রজেক্ট ডিজাইনার আর্টিস্ট মিস্টার অমিত। মেহতাব বাবু অমিতকে দেখে নমস্কার করলেন। অমিতও নমস্কার করল।
তারপর দুজনে মিলে ইঞ্জিনিয়ার শ্যামলের সাথে একটা গাড়িতে সাইট ভিজিটের জন্য চলে গেল। অমিত সাইটে পৌঁছে শ্যামলের নির্দেশ মতো ছবি আঁকতে লেগে গেল। তার আঁকা সম্পূর্ণ হলে মেহতাবাবু সে আঁকা ভীষণ পছন্দ করলেন। ইঞ্জিনিয়ারও অমিতের আঁকার গুণকে কদর করল। মেহতাববাবু অমিতের দিকে তাকিয়ে ইশারায় শ্যামলকে বলল, इस बार आपके कंपनी ने एक अनमोल हीरा ढूंढ लिया है। ये आदमी बिल्कुल ठीक ठाक है। অমিত ম্যাডামের নির্দেশ মতো কোম্পানিতে ফিরে এলো। ছবিটা সে ম্যাডামকে দেখালো, তার প্রথম আঁকা ছবি কোম্পানির জন্য। ম্যাডামের ছবি দেখে ভুরু একটু উপরে উঠল। একটা শব্দ তার মুখ থেকে বেরিয়ে এলো, এক্সেলেন্ট, নাইস, আই এম প্লিজড টু সি ইয়োর ড্রয়িং। আপনি তো দারুণ আঁকেন, আপনার আঁকার হাত খুব সুন্দর। আমি তো আপনার আঁকা ছবির প্রেমে পড়ে গেলাম। বলেই ম্যাডাম অমিতের দিকে একটা হাসি ছুড়ে দিলেন। ম্যাডামের সেই পুরনো হাসি, যেটা অমিত ইন্টারভিউতে দেখেছিল। আচ্ছা, আপনি এবার আসুন। আজ আপনি 5টায় অফিস থেকে যেতে পারেন, 6টা পর্যন্ত থাকতে হবে না। অমিত ম্যাডামের ঘর থেকে বেরিয়ে আসার শেষ মুহূর্তে দেখল ম্যাডামের হাতে তখনও ছবিটা। তিনি এক মনে ছবিটা হাতে নিয়ে দেখছেন। অমিত ফিরে এসে নিজের ডেস্কে বসে পড়ে। অমিতের আঁকা ছবি স্যাংশন হয়ে গেল। মেহতাবাবু ভীষণ খুশি হলেন। প্রজেক্টে সেই ছবির মতন কোম্পানি গড়ে উঠল। এইভাবে অমিতের আঁকার উপর ভর করে শম্পা ম্যাডামের কোম্পানির গুডউইল বৃদ্ধি পেতে থাকল। বাজারে বেশ নাম ছড়িয়ে গেল তার কোম্পানির। বড় বড় শিল্পপতিদের টেন্ডার আসতে লাগল। কোম্পানির সাফল্যের শিখরে পৌঁছে গেল। শম্পা ম্যাডাম ভীষণ খুশি হলেন। তিনি অমিতকে নিজের পিএ বানিয়ে দিলেন। অমিতের এখন কাজ ম্যাডামের রুমে পার্টির আসা যাওয়া দেখা, তাদের লিস্ট বানানো, টেন্ডার কতগুলো পাওয়া গেল বছরের শেষে এসব দেখা, আগের বছরের থেকে এবছরের টেন্ডার হ্রাস বৃদ্ধির পর্যালোচনা করা, গ্রাফ বানানো। এগুলো অফিসের মধ্যে বসে কাজ। আর পার্টির সাথে সাইট ভিজিট করে প্রজেক্টের নকশা আঁকা, ব্লুপ্রিন্ট করা, এগুলো হলো বাইরের কাজ। সব কাজ সে নিপুণ হাতে দক্ষতার সঙ্গে করতে লাগলো। তার মাইনেও বেড়ে গেল, লাখের দোরগোড়ায় পৌঁছে গেছে। এইসব তার আঁকার যোগ্যতা, তার অভিজ্ঞতা বাড়তে থাকলো। কোনো সমস্যায় পড়লে বা অসুবিধা হলে শম্পা ম্যাডাম তাকে হেল্প করতে এগিয়ে আসতো। মাঝে মাঝে কাজের ফাঁকে সে আর চোখে দেখত শম্পা ম্যাডাম তাকে সবসময় দেখে, তবে এ দৃষ্টি অন্য কিছুর ইঙ্গিত দেয়। চোখে চোখ পড়তেই শম্পা ম্যাডাম চোখ সরিয়ে নেয়। তিনি একদিন অমিতকে বললেন, আজ থেকে আমাকে তুমি বলবে, আমিও তোমাকে তুমি বলবো, আর কাজের শেষে আমার গাড়িতে ফিরবে। এইভাবে শম্পা ম্যাডামের সঙ্গে অমিতের সম্পর্ক দৃঢ় হতে থাকলো, ঘনিষ্ঠতা বেড়ে গেল। অমিত এখন শম্পা ম্যাডামের বাড়িতেও আসা যাওয়া শুরু করল। ম্যাডাম একটা বড় বাড়িতে থাকে, পরিবারে কেউ নেই, তবে দারোয়ান থেকে শুরু করে বাবুর্চি সবই আছে বাড়িতে। অমিত একদিন প্রশ্ন করে বসল, আচ্ছা, তোমার কেউ নেই? শম্পা ম্যাডাম বলল, না, এখন আমি সম্পূর্ণ একা। তবে সে বাড়িতে অমিত একটি 20 বছরের ছেলের ছবি দেয়ালে টাঙানো দেখে। সেটা দেখে তার মনে প্রশ্ন জাগে, ও কে? দেয়ালে টাঙানো কার ছবি? শম্পা ম্যাডামের তো কেউ নেই। তবে এসব জানার একটা কৌতূহল অমিতকে ঘিরে ধরে। অমিত কিন্তু বুঝতে পারে ম্যাডাম আস্তে আস্তে তার কাজ দেখে তাকে ভালোবাসছেন। তা না হলে অফিসিয়াল ডিউটি 6টা পর্যন্ত, আর তিনি তাকে নির্দেশ দিলেন 5টা পর্যন্ত থাকার। 1 ঘন্টা আগে ছুটি দিচ্ছেন, তুমি বলে ডাকতে বলছেন। এরপর বেশ কিছুদিন অমিত অফিসে এসে দেখতে পারে এবং জানতে পারে শম্পা ম্যাডাম বেশ কিছুদিন ধরে অফিসে আসছেন না। তারও শম্পা ম্যাডামের ঘরে একা একা বসে কাজ করতে ভালো লাগছে না। বারবার খালি চোখ যাচ্ছে ম্যাডামের সিটে, যেখানে তিনি বসতেন।
প্রতিদিন একই ছবি দেখতে দেখতে অমিত ঠিক করল সে একবার শম্পা ম্যাডামের বাড়ি যাবে, জানতে হবে ওনার এই অনুপস্থিতির কারণ, কেন উনি আসছেন না। অফিসের অনেকেই বলল তারা শম্পা ম্যাডামকে ফোন করেছে, কিন্তু তিনি ফোন তোলেননি। কিন্তু শম্পা ম্যাডামের ঠিকানা মানে বাড়িটি কোথায় সেটা কেউ জানে না। সেদিন অমিতের কাজে মন বসছিল না। অমিত ঠিক করল শম্পা ম্যাডামের বাড়ি যাবে, যেমন ভাবা তেমন কাজ। সেই দিন সন্ধ্যায় অমিত একটু আগে অফিস থেকে বেরিয়ে চলে গেল শম্পা ম্যাডামের বাড়ি। গিয়ে দেখতে পেল শম্পা ম্যাডাম বিছানায় শুয়ে আছে, চোখের তলে কালি জমে গেছে, শরীরটা ভেঙে গেছে, চুল উস্কো খুস্কো একেবারে অন্য ছবি। অমিত শম্পা ম্যাডামের কাছে গিয়ে দাঁড়ালো। তার উপস্থিতিতে শম্পা ম্যাডাম চোখ খুললেন এবং বললেন, তুমি এসেছো? জানতাম তুমি আসবে, আর তুমি যে আসবে সেই বিশ্বাস আমার ছিল, যার জন্য আমি শুধু তোমাকেই আমার বাড়িটা চিনিয়ে রেখেছিলাম, যা আমি এতদিন কাউকে বলিনি অফিসের। তোমার জন্য তো আমি অপেক্ষা করছি। শোনো, আমার শরীর খুব খারাপ, তুমি আমার অফিসটা দেখো। আজ আমি তোমাকে আমার কিছু কথা বলবো। তুমি সেদিন জানতে চেয়েছিলে না আমার কেউ আছে কিনা? আসলে আমার এক ভাই ছিল, সে খুব ভালো ছবি আঁকতে পারত। ছোট থেকেই তাকে কথা দিয়েছিলাম তোর জন্য আমি কিছু করব, আর আমি স্বপ্ন দেখতাম সমাজে এমন কিছু করে দেখাবো যাতে আমি নিজেকে শিখরে প্রতিষ্ঠা করতে পারি। কিন্তু হঠাৎ আমার ভাই মারা যায় একটা অ্যাক্সিডেন্টে। তার ইচ্ছা আমি পূরণ করতে পারিনি। বাবাও এর কিছুদিন পর মারা যায়। আমি আমার মাকে ছোট থেকেই দেখিনি, ফলে আমি পরিবারে একা হয়ে যাই। এরপর আমার এক কাকা আমাকে তার বাড়ি নিয়ে আসে। উনি বিয়ে করেননি। এই যে বাড়ি দেখছো, এ ওনার বাড়ি। উনি আমি যে কোম্পানির এখন মালিক, সেই কোম্পানির মালিক ছিলেন এক সময়। উনি মৃত্যুর আগে এই কোম্পানির সব ভার ছেড়ে দিয়ে বলেছিলেন, আমার কোম্পানিটা টিকিয়ে রেখো, এটা বড় করার চেষ্টা করো। তাকে আমি কথা দিয়েছিলাম, ঠিক আছে, বড় করব। তারপর আস্তে আস্তে আমি এই কোম্পানিকে বড় করে তুলি নিজের হাতে। তোমাকে আর তোমার আঁকা ছবি দেখে আমি খুব খুশি হয়ে যাই। তোমার আঁকা ছবি আমাকে আমার হারানো ভাইয়ের কথা মনে করিয়ে দিয়েছিল। আমি তোমার মধ্যে দিয়ে আমার ভাইকে খুঁজে পেয়েছিলাম। তুমি আমার কোম্পানিকে তোমার আঁকা ছবি দিয়ে এত দূর এনে দিয়েছো। তোমার উপস্থিতিতে আমার কোম্পানি বাজারে সুনাম এবং কাজের দিক থেকেও শিখরে পৌঁছে যায়। তোমার কাজে আমি খুশি হয়েছি। দুদিন পরে আমার জন্মদিন। আমি স্টাফদের কাউকে বলিনি, তোমাকে বলে গেলাম আমার জন্মদিনটা ভালো করে অফিসে পালন করো। অমিত সব শুনে বলে, আপনি আমাকে এত কথা বলছেন কেন? তখন শম্পা ম্যাডাম তার মাথায় হাত বুলিয়ে বলে, তুমি যে আমার ভাই, আমি আমার হারানো ভাইকে খুঁজে পেয়েছি তোমার মধ্যে দিয়ে। আজ আমার এইসব কথা বলে যাওয়ার আপন কেউ নেই। আমি তাই তোমাকে বলে গেলাম। আর আমি জানতাম আমাকে অফিসে না দেখতে পেলে তুমি আসবেই, তাই মনের মধ্যে জমা কথাগুলো তোমায় বলে গেলাম। এবার আমি ভার মুক্ত। তুমি আমার টেবিলের নিচে যেখানে আমি বসতাম, সেই টেবিলের ড্রয়ারে একটা চিঠি পাবে, ওটা পড়বে। আমার মৃত্যুর পর আমার কোম্পানির সমস্ত দায় দায়িত্ব আমি আমার এই ছোট্ট ভাই অমিতকে দিয়ে গেলাম। ওকে আপনারা সবাই কোম্পানির মালিক ভাববেন। এটা তুমি তোমার কাছে রাখো। ভিডিওটা সবাইকে দেখাবে। ভিডিওটা তোমার ফোনে সেভ করে নেবে।
অমিত প্রশ্ন করে বসল, আপনি মারা যাবেন কেন? আর এসব কি বলছেন? শম্পা ম্যাডাম একটু মুখে হাসি নিয়ে বলল, আমাকে তুমি বলবে, দিদিকে কেউ আপনি বলে না, ভুলে গেলে? শোনো, আসলে ছোট থেকেই এক জ্যোতিষীর মুখে শুনে এসেছি আমার বয়স যখন 32 হবে তখন আমার মৃত্যু হয়ে যাবে। 2 দিন বাদেই আমার সেই 32 বছর পূর্ণ হবে। আসলে আমার শরীরের শিরা শুকিয়ে যাচ্ছিল। ছোট থেকেই ডাক্তার এটা বলেছিল, এর কোনো সুরাহা ছিল না। তাই অনেক চিকিৎসা করার পরও কিছু হয়নি। এই কারণে আমি বিয়েও করিনি, কারোর জীবন নষ্ট করতে চাইনি। প্রায় 1 সপ্তাহ ধরে আমি আর হাঁটা চলা করতে পারছি না, কিছু খেতেও পারছি না। তাই এই বিছানা ধরেছি। এসব দেখে বুঝলাম আমার শেষ সময় চলে এসেছে। মাথায় খুব ব্যথা করছে। এভাবে কষ্টের মৃত্যু আমি চাই না। রাতে ঘুম আসতো না, তাই আজ একসাথে অনেকগুলো ওষুধ খেয়ে নিলাম। তুমি চিন্তা করো না, আমি এবার শান্তিতে ঘুমোবো। যাও তুমি এবার। অমিত বলল, আমি তোমাকে এত সহজে মরতে দেব না দিদি। আমি আজ খুব খুশি। তোমার মুখে দিদি ডাকটা শুনে গেলাম। এবার আমি পরম সুখে ঘুমোবো। তুমি লাইটটা নিভিয়ে চলে যাও। শম্পা ম্যাডাম আস্তে আস্তে বিছানায় এলিয়ে পড়ল। তার চোখ বুজে গেল। ম্যাডামের ফোনটা হাতে নিয়ে ঘরের লাইট অফ করে সে বেরিয়ে গেল, যদিও জানে ম্যাডামের ওই ঘুম আর কোনোদিনও ভাঙবে না। চোখ দিয়ে জল বেরিয়ে আসছে অমিতের। চোখে ভাসছে কিছু পুরনো স্মৃতি, সেই ইন্টারভিউ, কাজের ফাঁকে তাকে হাসি মুখে আর চোখে দেখা সেই মুখ। সময়ের গতিতে কেটে গেছে 40টা বছর। অমিত এখন শম্পা ম্যাডামের অফিসের মালিক। শম্পা ম্যাডামের একটা ছবি সে ম্যাডামের চেম্বারে লাগিয়েছে, কতকটা আবেগ থেকে, যাতে সে কোম্পানির জন্য যা কিছু করুক তা যেন শম্পা ম্যাডামের চোখের সামনেই ঘটে। অমিতের আসলে ভীষণ বিশ্বাস শম্পা ম্যাডাম ওই ছবিতে এখনো জীবিত আছেন, আর ওই ছবি থেকে তার সমস্ত কাজের উপর নজর রেখেছে প্রতিটা দিন, যেটা সে জীবিতকালে আর চোখে দেখত অমিতকে বিয়ে করে। আজ আবার ইন্টারভিউ নতুন করে অফিসে। লেডি রিসেপশনিস্ট চাই, তবে আজ ইন্টারভিউ যে নিচ্ছে সে কোনো যুবতী কন্যা নয়, এক বয়স্ক ভদ্রলোক, আর সেটা অমিত। হঠাৎ মে আই কামিং স্যার বলে এক জিন্স প্যান্ট পরা মহিলার গলা। অমিত অবাক হয়ে যায় তাকে দেখে। সেই চোখ, সেই লাল লিপস্টিকে ভরা ঠোঁট দুটো, সেই লম্বা চুল, একেবারে শম্পা ম্যাডামের মতো। শম্পা ম্যাডাম যেন তার চোখের সামনে দাঁড়িয়ে। তবে কি শম্পা ম্যাডাম আবার ফিরে এলো? প্রশ্নটা থেকেই গেল। অবশ্য এই পৃথিবীতে একজনের মতো আরেকজনকে দেখতে হওয়াটা খুব একটা অস্বাভাবিক নয়। এই কাহিনী আমাদের একটাই শিক্ষা দেয়, সময় ও পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তা একসময় ঠিকই বদলাবে। যদি কখনো আপনার জীবনে সমস্যা আসে তাহলে ওই সময়ই হলো নিজেকে চিনে নেবার ও নিজের ক্ষমতা ও নিজেকে বুঝে নেবার, নিজের সমস্যাকে ভয় না পেয়ে তার সম্মুখীন হবার। আজ এ পর্যন্তই থাক, আবার দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই গল্পটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। নমস্কার।